আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। আমার যে পৈশাচিক আনন্দ উল্লাস, সেই পৈশাচিক আনন্দ উল্লাসকে আমাকে জারি রাখতে হবে এবং যারা এর বিরুদ্ধে আছেন তাদের দমন করতে হবে, সোজা কথা। সেই দমন পীড়নের দৃষ্টিকোণ থেকেই এই ১৪৪ ধারা পুরনো আইনের বর্তমান আইনের ১৬৩ ধারায় একটা অধ্যাদেশ জারি হয়েছে বা নোটিফিকেশন পরিভাষায় বলা যায়। সেটা আমরা আদালতে নিয়ে গিয়েছিলাম। পুলিশ অসহায়, দুপক্ষ তৃণমূলের গণ্ডগোল ঠেকাতে গিয়ে পুলিশ ইন্সপেক্টর খুন হয়েছেন। সেই খুন হওয়া পুলিশ ইন্সপেক্টরের উপর কিন্তু বিচার পাননি। থানায় আক্রমণ হয়েছে, তারা নিজেদের আত্মরক্ষার জন্য টেবিলের তলায় লুকিয়ে পড়েছেন। যারা আক্রমণ করলেন তাদের আজও বিচার হয়নি। বিরোধ হচ্ছে আন্দোলনের চাপে যখন প্রকাশিত হয়ে পড়ছে, তখন আমার ইমেজটা আমি রাখতে চাই, দেখাতে চাই লোকের কাছে, দেখো আমি কত সৎ। আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনাবাজি, পুজোর সময় এলো কাছে। হ্যাঁ, আশ্বিন মাস এসেছে, আশ্বিনের মাঝামাঝি এখন, দুর্গাপুজোর সামনে আসছে। কিন্তু এবছর দুর্গাপুজোটা বিগত বছরগুলোর তুলনায় একেবারেই আলাদা, অনেক ম্লান। প্রতি বছর দুর্গাপুজোকে কেন্দ্র করে যে পরিমাণ উত্তেজনা, আগ্রহ, আনন্দ থাকে, এবছরটা কিন্তু রাস্তাঘাটে কেন দোকানবাজারেও সেই ভিড় চোখে পড়ছে না। তার কারণ একটাই, আরজিকর কাণ্ড, নির্মম ধর্ষণ, খুন, এবং মানুষ একটাই বিষয় চাইছে, প্রতিবাদ। এই প্রতিবাদের জন্য প্রতিদিন প্রতিনিয়ত নাগরিক সমাজ রাস্তায় নামছে। আর ঠিক তারই মধ্যে লালবাজারের তরফে একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জমায়েতে নিষেধাজ্ঞা। এ বিষয়ে আজকে মামলা ছিল হাইকোর্টে, আর সেই মামলার আইনজীবী ছিলেন রাজ্যসভার সাংসদ এবং প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আমরা এখন বিকাশবাবুর মুখোমুখি একটু জেনে নেব এই বিষয়টি সম্পর্কে। বিকাশ, আমরা তো জানি যে প্রতিবাদ চলছে এবং মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন, শান্তিপূর্ণভাবেই তারা রাস্তায় নামছেন। তো সেই পরিস্থিতিতে ২ মাস ধরে তাদের আগামী দিনে একটা এরকমভাবে বিজ্ঞপ্তি জারি করা হলো, এইটা নিয়ে আপনি কী বলবেন? দেখুন, যেটা উচিত ছিল, যেটা আপনি বললেন না, যে এবার পুজোটা ঠিক পুজোর সেরকম উদ্দাম আনন্দের পরিবেশ নেই, খানিকটা বিষাদের পরিবেশ আছে। সরকার তো আমাদের অভিভাবক, সরকারের যেটা দায়িত্ব নেওয়া উচিত ছিল, এবার পুজো সংক্রান্ত বিষয়ে সরকারের সমস্ত রকম অনুদান উৎসাহ এটা বন্ধ করা। কিন্তু এমন একটা নির্মম সরকার, এত অমানবিক সরকার, তারা এই পরিবেশে যেখানে সামগ্রিকভাবে নাগরিক সমাজ দেশ বিদেশ ব্যাপী একটি ঘটনাকে কেন্দ্র করে ব্যথিত, সরকার কিন্তু সেই শোকের সঙ্গে সহমত নয়। পীড়নের দৃষ্টিকোণ থেকেই এই ১৪৪ ধারা পুরনো আইনের বর্তমান আইনের ১৬৩ ধারায় একটা অধ্যাদেশ জারি হয়েছে বা নোটিফিকেশন পরিভাষায় বলা যায়। সেটা আমরা আদালতে নিয়ে গিয়েছিলাম। আদালতও প্রাথমিকভাবে আমাদের কথা গ্রহণ করেছেন এবং সেখানে এ কথা মানতেই হবে যে রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন, তিনি খুব স্বাভাবিকভাবেই তিনিও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন যে না, এটার সঙ্গে কলকাতা জুড়ে এই যে আমরা সভা করা যাবে না তেমন নয়, একটা নির্দিষ্ট ক্ষুদ্র এলাকা। মামলা শুনানি চলছে, বিশেষ মন্তব্য করা ঠিক হবে না, সোমবার দিন হবে। কিন্তু সরকারের মনোভাবের প্রতিফলনটা হলো। আমি এর সঙ্গে আরেকটা কথা বলতে চাই, যেহেতু নাগরিক সমাজের অংশ এবং আপনারা প্রশ্ন করলেন, সেই সমস্ত পুজো কমিটিকে, যাদের মধ্যে সুস্থ নাগরিক বোধের মানুষেরা আছেন, তারা সরকারি অনুদান নিয়েও না নিয়েও তো পুজো করতে পারতেন। যদি যথার্থ পুজো করা তাদের উদ্দেশ্য হয়, পুজো যদি উন্মাদনার একটা প্রতিফলন হয় অন্য কথা। কেন তারা সরকারের অনুদানটা নিচ্ছেন? প্রত্যাখ্যান করুন, প্রতীকী প্রতিবাদ। সরকারের অনুদান ছাড়া পুজো তো হয়, আমরা তো ছেলেবেলা থেকে দেখছি গোটা রাজ্য জুড়ে কীরকম সার্বজনীন পুজো হয়। সার্বজনীনতা অর্থটা কী? এবং সরকারের কাছে এই যে মাথা নত করার প্রবণতা একাংশের নাগরিক সমাজের আছেন, সেটা অত্যন্ত নিন্দার। আমাকে অনেকে গালমন্দ করতে পারেন, কিন্তু এ কথা স্পষ্ট বলতে আপত্তি নেই। সরকার দেখছি আমরা তারা কার্নিভালের প্রস্তুতি নিচ্ছেন। কেন সেই সমস্ত বাণিজ্যিক সংস্থা, যারা জীবনে প্রচুর মুনাফা করেছেন, প্রত্যাখ্যান করছেন না যে আমরা এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করব না?
তারাই তো আবার যখন কেউ বিক্ষোভ করেন, আন্দোলন করেন, ছোটোখাটো ব্যবসায়ী যারা মাইক দেন, ঠেলা দেন, গাড়ি দেন, তারা বলেন আমাদের সরকার নিষেধ করেছে, আমরা তোমাদের সাহায্য করব না। তাহলে প্রশ্নটা আজকে মানবিক মূল্যবোধ বনাম পৈশাচিক মূল্যবোধ। পৈশাচিক মূল্যবোধটা সরকারি, মানবিক মূল্যবোধটা বেসরকারি জনগণের অংশ। আপনার প্রশ্নের প্রতি আমি সহমত জ্ঞাপন করে বলছি, সরকার তারা তাদের পৈশাচিক উল্লাসকে বজায় রাখার জন্য সুস্থ মানবিক চিন্তার প্রতিবাদকে প্রতিহত করতে চায়, তাই ওই অধ্যাদেশ। লেক থানা এলাকায় গান পয়েন্টে আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ এসছে এবং রাজ্যের বাইরে কর্মরত ওই আইএএস অফিসার ঘটনার তদন্তে নিষ্ক্রিয়তার অভিযোগে কলকাতা হাইকোর্টে ভর্ষিত হয়েছে কলকাতা পুলিশ। দেখুন, আমি বলি, যখন আপনি পুলিশের যে নিজস্ব একটা মরালিটি থাকে না, পুলিশ হচ্ছে একটি তদন্তকারী সংস্থা, আইন তাকে তদন্তের দায়িত্ব দিয়েছে, কোনো নেতা দেয়নি, মন্ত্রী দেয়নি। পুলিশ বা প্রশাসন তারা থাকবেন আইনের কাছে দায়বদ্ধ, এটা আমাদের সাংবিধানিক নৈতিকতার প্রাথমিক পাঠ। কিন্তু 2011 পর আমরা দেখেছি, এর আগেও পুলিশের অনেক বিচ্যুতি ছিল, আমি বলছি না পুলিশ সর্বত্র নিষ্কলুষ ছিল, কিন্তু সেটা ছিল বিচ্যুতি। 2011 পর এটা নিয়ম হয়ে গেল, মুখ্যমন্ত্রী নিজে ভবানীপুর থানায় গিয়ে একজন অভিযুক্তকে পুলিশের হেফাজত থেকে ছাড়িয়ে নিয়ে এলেন। তাহলে পুলিশ অফিসাররা কি বুঝলেন যে এই সমস্ত লোকেদের তো আটকাবো আমার দায়িত্ব নেই, মুখ্যমন্ত্রী তাদের প্রোটেকশন দিচ্ছেন, আমি তাদের প্রোটেকশন দেবো। তারপর দেখবেন ঘন ঘন বিভিন্ন জায়গায় কনস্টেবলদের ওপর তৃণমূলের নেতারা আক্রমণ করেছেন, চর থাপ্পড়, পরিবারের লোকজন, এমপি এমএলএ। পুলিশ অসহায়, দুপক্ষ তৃণমূলের গণ্ডগোল ঠেকাতে গিয়ে পুলিশ ইন্সপেক্টর খুন হয়েছেন, সেই খুন হওয়া পুলিশ ইন্সপেক্টরের উপর কিন্তু বিচার পাননি। থানায় আক্রমণ হয়েছে, তারা নিজেদের আত্মরক্ষার জন্য টেবিলের তলায় লুকিয়ে পড়েছেন, যারা আক্রমণ করলেন তাদের আজও বিচার হয়নি। তার কারণে সবাই শাসক দলের খুব ঘনিষ্ঠ, পুলিশের মরালিটিটা ভেঙে গেছে। তারা জানে আমাদের চাকরি করতে হবে, পরিবার আছে, পরিজন আছে, শাসক দলের সঙ্গে যদি আমরা ওঠা বসা করতে পারি তবে আমরা নিশ্চিন্তে থাকব। তার কারণ ক্ষমতায় এসে মমতা পুলিশ ইউনিয়নটা ভেঙে দিয়েছিলেন, আপনাদের মনে থাকতে পারে। মামলা করেছিলাম, কলকাতা হাইকোর্টে জিতেছি আমি, জেতা সত্ত্বেও কিন্তু সেই ইউনিয়নকে কার্যকর করা হয়নি। কি করা হয়েছে যে আমার পছন্দের লোককে আমি সোশ্যাল ওয়েলফেয়ার বোর্ডে বসিয়ে দেবো। তাহলে আমার পছন্দের লোক যদি কাজ করতে পারে তাহলে সে পছন্দের লোককে খোসামত করাটা আমার কাজ হয়ে দাঁড়াচ্ছে। তো মানুষের স্বাধীন গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে যে চেতনা, সেই চেতনাকে ধ্বংস করা হয়েছে। আজকে তার অব্যর্থ পরিণতি পাচ্ছেন একজন আইএএস অফিসার, তার স্ত্রী যদি ধর্ষিতা হতে পারেন তাহলে আপনার নিরাপত্তা কোথায়, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? বহু পুলিশ অফিসার, বহু আইএএস অফিসার একান্তে আমাকে বলেছেন আমরা নিরাপত্তাহীনতায় ভুগি। পুলিশ অফিসার পরিবার আছে, তার তো একটা মেয়ে আছে, সে তো ডিউটি করতে যায়, মেয়েটা তো বাড়ি থেকে, তো কোয়ার্টার থেকে বেরোয়। তৃণমূলী গুন্ডাদের কে রোধ করবে? আপনি তৃণমূলী গুন্ডাকে গ্রেপ্তার করলে পরের দিন মুখ্যমন্ত্রী যে গ্রেপ্তার করবে তাকে তাড়িয়ে দেবে। তা আমরা গোড়ায় যে গলতটা করেছি, একটা দুর্নীতিগ্রস্ত ধ্বংসাত্মক দলকে ক্ষমতায় এনেছি, তার যে অব্যর্থ পরিণতি তা ভোগ করতে হচ্ছে আমাদের। এবং এর থেকে মুক্তির উপায় কি? সংঘবদ্ধভাবে লড়াই করা। দেখবেন 2011 পর থেকে আমরা ক্ষুদ্র প্রচেষ্টার মধ্যে চেষ্টা করছি, যার ফলে প্রায়শই দেখবেন মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে আমাকে আক্রমণ করেন। গতকালও করেছেন, পরশু করেছেন, বিভিন্ন মানুষ বলেন। গতকাল জল জমা নিয়ে আপনাকে বলেছেন এবং বলেছে আপনার আমলে কলকাতা শহর জলের তলায়। তাহলে দেখুন, এই যে এমনকি তারাও বোঝেন যে এমন লোক আক্রমণ করো যে মুভ করছে, আমি আবার বলবেন না নিজের কথা বলা হয়ে যাচ্ছে, সেটা কথা না, কিন্তু তাহলে আমরা এমন একটা প্রশাসনকে জন্ম দিয়েছি যে প্রশাসনের কাজই হচ্ছে দুর্নীতি, তোলাবাজি, অসভ্যতা, অসংস্কৃতিকে লালন পালন করা। একটা জায়গাতে বিস্ফোরণ হয়, সেই বিস্ফোরণটা হচ্ছে। টাকা তুলছেন ফিরহাদ হাকিম বা মেয়রের ওএসডি এবং কালীচরণ বন্দ্যোপাধ্যায়, তার নামে শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরে কর্মরত এক ব্যক্তি। দেখুন, আজকে এই অভিযোগটা কেন হয়েছে জানেন তো? যেহেতু আন্দোলনের ফলে একটা মারাত্মক দুর্নীতির পর্দা ফাঁস হচ্ছে। জানতেন না অভিষেক যে তার নামে টাকা তোলা হচ্ছে? জানতেন?
সেই টাকা তার ঘরে যাচ্ছে তিনি জানতেন না? জানতেন। এই সবটাই সবাই জানতেন, কেন আমরা তো গত 2-3 বছর ধরে তো এই ভদ্রলোক সম্পর্কে আমার কাছে বহু লোক এসে অভিযোগ করেছেন। জানতেন না মেয়র? জানতেন। মেয়র কী করবেন? ওই মেয়রের চেয়ারে বসে, যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বোস বসেছিলেন, চিত্তরঞ্জন দাস বসেছিলেন, বিধান রায় বসেছিলেন, সেই চেয়ারে বসে মেয়র টাকা নিচ্ছেন। আর তিনি দিদির কাছে গিয়ে ভাইফোঁটা না কালী পুজোর আবার খাবারও খাচ্ছেন। তাহলে যারা ওইখানে কর্মরত তারা যদি দেখে আমার মাথার ওপরে যিনি আছেন পরিচালক, তিনিই টাকা নিচ্ছেন নির্দ্বিধায় এবং সেটা প্রশংসিত, তো আমি টাকা নেবো না কেন? দুর্নীতি আবারও বলি সরকারি প্রশাসনে ছিল, আগামী দিনে হয়তো নির্মূল করা যাবে না, কিন্তু দমিয়ে রাখা যাবে। দমিয়ে রাখা যায় কেন? যখন তারা উপর দিকে তাকিয়ে দেখেন বাবা এখানে এই লোকটা আছে, এখানে সুবিধা হবে না। আজকে যিনি অভিযোগ করছেন তিনি জানেন না যে রাজ্য সরকারের হয়ে তিনি বারবার সওয়াল করেছেন, সেই রাজ্য সরকার সিদ্ধান্ত করে ক্যাবিনেট মিটিং করে অতিরিক্ত টাকা খরচা করার সমর্থনে দুর্নীতিবাজ যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, সাদা খাতা চাকরি পেয়েছে, তাদের চাকরি রক্ষা করার চেষ্টা করেছেন? জানতেন না? তখন কেন আপত্তি করেননি? তখন তো তৃণমূলের মুখপাত্র ওই সমস্ত আন্দোলনকারীদের তুলে নিয়ে গিয়ে তোমাদের সমর্থন করছি, বিকাশ বচ্চন যে আটকে রেখেছে আমার বাড়িতে লোক পাঠিয়ে দিলেন হুমকি দেওয়ার জন্যে। সব জানতেন। এই জন্যই বলে আন্দোলন। আজকে যেহেতু আন্দোলনের তীব্রতা বেড়েছে, মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছে, বিভিন্ন জায়গায় ছোটোখাটো তৃণমূলী নেতাদের লোকে ধরে পেটাচ্ছে, বড় নেতারা ভয় পাচ্ছে, তাই আজকে অভিযোগ। তা না হলে এই অভিযোগটা আসতো না। বিশেষত এই বিষয়টা নিয়ে আমি আপনাকে প্রশ্ন করতে চাইবো যে যেহেতু মেয়র পুরনোপন্থী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নব্যপন্থী, তাহলে এটা কি নব্যপন্থী এবং পুরনোপন্থীদের মধ্যে কোনো মতাদর্শগত বিরোধ? একদমই না। সব পন্থী চোরপন্থী, সব পন্থী দুর্নীতিগ্রস্ত। বিরোধ সেখানে নয়। বিরোধ হচ্ছে আন্দোলনের চাপে যখন প্রকাশিত হয়ে পড়ছে, তখন আমার ইমেজটা আমি রাখতে চাই, দেখাতে চাই লোকের কাছে দেখো আমি কত সৎ। সেই জন্য আমি অভিযোগ করলাম। এটাও যদি ঠিকমতো তদন্ত পুলিশ করতে পারে, যদি সেই মেরুদণ্ড থাকে, আমি যা আজকে বলছি সত্য প্রমাণিত হবে। সব তিনি জানতেন। তার প্রচ্ছন্ন প্রশ্রয় টাকা আদায় হয়েছে, তিনি জানতেন না? হয় নাকি?